টিম, সেলস টিম, আইটি টিম। তো অ্যাকাউন্ট টিম এবং এখানে আইপি ফোন আছে, নেটওয়ার্ক প্রিন্টার আছে, ওয়্যারলেস আছে, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এটা ফ্লোর 1, এটা হচ্ছে ফ্লোর 2, এটা 1 ওটা 2, আর এটা হচ্ছে ওর নিচের ফ্লোরে আছে, এটা আইটি টিম। আইটির লোকজন এখানে বসবে। এখানে অ্যাকাউন্ট টিম অন্তত 20 থেকে 30 জন অ্যাকাউন্টের টিম হয়তো এই ফ্লোরে বসতে পারে, ঠিক আছে। সেলসের টিম দেখা গেল 20 জন, ঠিক আছে। এটা তো হেড অফিস, আরও অনেক ব্রাঞ্চ আছে, সেখানে আরও অনেক টিম বসবে। এটা কিন্তু হেড অফিসে শুধু সেলস টিম বসবে, অ্যাকাউন্ট টিম বসবে, আর আইটি টিমরা এখান থেকে হ্যান্ডেল করবে, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, এখানে ভিল্যানের কনসেপ্ট আছে। ভিল্যান অর্থাৎ ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্কস। তো আমরা নেটওয়ার্কে ভিল্যান কেন বানাই আমি শর্টে বলে দিচ্ছি। ভিল্যান বানানোর উদ্দেশ্য এটাই যে সেলসের লোক অ্যাকাউন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। অর্থাৎ সেলসের দেখা গেলো একটা লোক আছে, সে এইচআর লোকের সাথে কম্পিউটারের সাথে ডেটা শেয়ার করছে, উল্টোপাল্টা কাজ করছে, কিন্তু সেটা তো হবে না। সেটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চায় না। এটা হচ্ছে কোম্পানির একটা সিকিউরিটি। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যেটা প্রোভাইড করবে সেই রুলস মতোই সবাই কাজ করবে, ঠিক আছে। অ্যাকাউন্ট টিম সেলসের সাথে কমিউনিকেট করতে পারবে না, সেলস টিম অ্যাকাউন্টের সাথে কমিউনিকেট করতে পারবে না। যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চায় তাহলে দুটো কম্পিউটারের সাথে, মানে এই সেলসের সাথে অ্যাকাউন্টের কম্পিউটার কমিউনিকেট করতে পারবে যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর চায়। আমি যদি ফায়ারওয়ালে সেরকম রুল কনফিগার করি তাহলে কমিউনিকেট করতে পারবে, নাহলে পারবে না। টোটালটাই আইটির লোকের ওপরে, পারমিশনের ওপরে কোম্পানির বস যদি বলে হ্যাঁ তাহলে হবে, নাহলে হবে না, ঠিক আছে। তো এরা কমিউনিকেট করতে পারবে না। যদি ভিল্যান না বানাতাম তাহলে এইসব ফিচার্সগুলো পেতাম না। আর ভিল্যান যদি না বানাতাম, যদি ডাইরেক্ট নেটওয়ার্ক হতো, তাহলে কি হতো, সব যদি একই নেটওয়ার্কে থাকতো তাহলে কি নেটওয়ার্কে ব্রডকাস্ট হতো। ব্রডকাস্ট যদি এখান থেকে যদি একটা দেখা গেলো এই কম্পিউটারটা নেটওয়ার্কে ব্রডকাস্ট চালু করে দিল, যদি ভিল্যান না থাকে তাহলে কি হতো, নেটওয়ার্কটা পুরো ডাউন হয়ে যেত। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভিল্যান। এখানে আইপি ফোনও আছে, ঠিক আছে। আইপি ফোন, যে এই কোম্পানিটা আইপি ফোনও ইউজ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলে রাখি, বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন আলাদা আলাদা ভিল্যান কনসেপ্ট। ভিল্যান আমাদের এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করে এবং প্রত্যেকটা ইউজারকে ম্যানেজ করা আরও সহজ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা নেটওয়ার্কে ভিল্যান কনফিগার করি, ঠিক আছে। তো এখানে আমি বলে দিচ্ছি, তো ভিল্যানের পার্টটা এখানে যতগুলো, যেমন অ্যাকাউন্টের আলাদা ভিল্যান, সেলস, রিসেপশন, সিসিটিভি, সার্ভার, আইটি ভিল্যান, প্রিন্টার, আইপি ফোন, আইওটি, হোম অটোমেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা আলাদা আলাদা ভিল্যান থাকবে এবং ভিল্যানের আইপি এসব দেখাবো, কনফিগারেশন আমি দেখাবো, সব দেখাবো আলাদা আলাদা। কেউ কারোর সাথে কমিউনিকেট করবে না। আইওটি হোম অটোমেশনটা কি, কোম্পানিতে যত লাইট, এসি, যা কিছু আছে, এখানে কোনো সুইচ থাকবে, সব কম্পিউটার থেকে অপারেট হবে। হোম অটোমেশন, আইওটি সিস্টেম, ঠিক আছে। আইপি ফোন, প্রিন্টার, সার্ভারের আলাদা ভিল্যান, ঠিক আছে। তো এ অবধি গেল। এবার সার্ভারটা নিয়ে কথা বলি। তো তোমরা বুঝে গেলে, গেটওয়ে থাকে, সুইচ একটা কানেক্ট থাকে। তারপর ফায়ারওয়াল কিসের জন্য ইউজ করা হয় বললাম, যেমন তাহলে মানে কোর লেয়ার, ডিস্ট্রিবিউশন লেয়ার, অ্যাক্সেস লেয়ার। তো আমার যে এই যে সার্ভারগুলো আছে, এই সার্ভারগুলোর কাজ কি বলে দিচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, এটা হচ্ছে পিডিসি মেশিন, এটা হচ্ছে এডিসি, এটা হচ্ছে এডিসি 2। পিডিসি মানে এই উইন্ডোজ সার্ভারটা কেন, অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার নেটওয়ার্কস। আচ্ছা, এই কোম্পানিতে যদি আমি ডোমেন কন্ট্রোলার নেটওয়ার্ক না লাগাই তাহলে কী হতো, দেখা গেলো সেলসের লোক তার কম্পিউটারে বসে যা ইচ্ছে তাই করে দিচ্ছে। যেমন ওয়ালপেপার চেঞ্জ করে দিচ্ছে, কম্পিউটারে ইউএসবি পেন ড্রাইভ গুঁজে দিচ্ছে, উল্টোপাল্টা কাজ করছে। আমি যদি আমার নেটওয়ার্কের সাথে কানেক্ট করে দিই, তাহলে আমি যেটা মানে এই নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যে পারমিশন দেবে সেই মতোই যার অ্যাক্সেস দেবে সেই, তাছাড়া সে কিছু করতে পারবে না। অর্থাৎ এই যে ব্যক্তিটা, সেলসের কোনো এক ব্যক্তি যদি মনে করে যে আমি এই আমার কম্পিউটার পেন ড্রাইভ ঢুকিয়ে কোনো কিছু ডেটা নেও, পারবে না, অ্যাক্সেস নেই, ইউএসবি লক। যদি মনে করে যে না আমি কোনো সফটওয়্যার ডিলিট করে দেবো, পারবে না, অথরাইজ নেই। এর অথরাইজ শুধু তোমার নিজস্ব যে কাজটা করা সেই কাজটুকুনি তোমার অ্যাক্সেস আছে, তাছাড়া কোনো তোমার অ্যাক্সেস নেই, কারণ এটা ডোমেন নেটওয়ার্ক।
যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সে এখান থেকেই ইউজার, দেখলো আমার কোম্পানিতে 10, 20, 30, 50, 100, 1000 ইউজার আসলো, আমি কি সবার কম্পিউটারে গিয়ে কি আমি ইউজার ক্রিয়েট করতে বসবো? না, আমি সার্ভার রুম থেকে সার্ভারে ইউজার ক্রিয়েট করব এবং সেখান থেকে তাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, সে সেখানে গিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আমার এই যে অ্যাকাউন্টের কম্পিউটার যদি কোনো সমস্যা হয়, আমি কি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আমি কি তার ডিপার্টমেন্টে গিয়ে ঠিক করবো? না, আমি সার্ভার রুম থেকেই এই মেশিনটাকে ট্রাভেল শুটিং করব, অর্থাৎ এ কী করছে না করছে টোটাল জিনিসটাই আমি সার্ভার রুম থেকে মনিটর করতে পারবো, টোটাল ডিটেলস সার্ভার রুম থেকে হবে এবং এরা যারা কাজ করবে অ্যাকাউন্ট সব সেটা সেভ হবে, সার্ভারে সেভ হবে। অর্থাৎ এইদের কম্পিউটার যদি খারাপও হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, ডেটা সার্ভারে থাকবে। তো সার্ভারটা এই জন্য লাগে অ্যাজ এ ডোমেন কন্ট্রোলার। দেখা গেল এই কোম্পানির আরও অনেক ব্রাঞ্চ আছে, কলকাতা, দিল্লি, এটা তো মুম্বাই হেড ব্রাঞ্চ। তো এখান থেকে দেখা গেলো দিল্লিতে একজন এমপ্লয়ি জয়েন করলো কাজে, ঠিক আছে, তো সেও তো কম্পিউটার তো চাই কাজ করার জন্য নাকি, তো সে লগ ইন ইউজার আইডি কোথার থেকে হবে? যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সে এই সার্ভারে ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট করলে তারপরে সেটা র্যাপ্লিকেট হবে ওই ব্রাঞ্চে। ঠিক আছে, প্রত্যেকটার ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা আলাদা, সেটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করে থাকে। তো এই জন্য আমাদের এই উইন্ডোজ সার্ভার লাগে ডোমেন কন্ট্রোলার। তো এটা হচ্ছে পিডিসি মানে কি, প্রাইমারি ডোমেন কন্ট্রোলার, আর এডিসি মানে অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। তো এখানে এতগুলো সার্ভার কিসের জন্য দরকার? অর্থাৎ একটা সার্ভার যদি আমি লাগাই কোনো কারণবশত যদি আমার এই পিডিসি সার্ভার ফেল হয়ে যায় বা সার্ভারটা নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে আমার তো পুরো কোম্পানির নেটওয়ার্ক বসে যাবে, কেউ তো আর লগ ইন করতে পারবে না। অর্থাৎ এই যে ব্যক্তিটা দেখা গেল, এই যে ব্যক্তিটা প্রীত, এই প্রীত এই নামে এই ব্যক্তিটা যদি ইউজার আইডি অথেন্টিকেশনটা এই কম্পিউটার থেকে হয়ে কিন্তু এই সার্ভারে অথেন্টিকেশন চেক করবে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে কিনা, তাহলেই কিন্তু লগ ইন করতে দেবে অ্যাকাউন্টের এই পিসিতে, নাহলে দেবে না। আমার এই সার্ভারই যদি ডাউন হয়ে যায় তাহলে সে তো এরর দেখিয়ে দেবে, লগ ইন নেবে না। অর্থাৎ পিডিসি যদি ফেল হয়ে যায় তাহলে এডিসি কাজ করবে, অর্থাৎ পিডিসিতে যা কনফিগারেশন হবে এর অ্যাপ্লিকেশান সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে এডিসিতে। ঠিক আছে, এই এডিসি যদি খারাপ হয়ে যায় তাহলে আর একটা এডিসি, অর্থাৎ দুখানা এডিসি, অ্যাডিশনাল ডোমেন কন্ট্রোলার। পিডিসি যদি ফেল হয় তাহলে এডিসি তার জায়গা নেবে, অর্থাৎ এই কম্পিউটারের যা এই সার্ভারের যা ইউজার আইডি যা সার্ভিস চলবে অটোমেটিক্যালি অ্যাপ্লিকেশান সিঙ্ক্রোনাইজ হবে এডিসিতে। ঠিক আছে, এই জন্য আমরা এখানে মানে এই কোম্পানিতে উইন্ডোজ সার্ভার ডোমেন নেটওয়ার্ক মানে এটা এই ফিচার্সটা মানে তৈরি করা হয়, মানে এখানে ইমপ্লিমেন্ট করা হয় যাতে ইউজারদের কন্ট্রোল করা যায় ইজিলি। ঠিক আছে, আচ্ছা এইবারে সিডিসিটা কি? সিডিসিটা হচ্ছে সিডিসি হচ্ছে চাইল্ড ডোমেন কন্ট্রোলার। এটা কি কাজে লাগে? এটা যেমন এডিসি অ্যাডিশনাল, এটা হচ্ছে অ্যাপ্লিকেশান, তো এটা হচ্ছে লোড ব্যালেন্সিংয়ের জন্য। যেমন একটা গুগল, আমরা গুগল ইউজ করি, আমরা যখন গুগলে মেল খুলি তখন mail.google.com লাগে না, মানে mail.google.com, অর্থাৎ গুগল কি লোড ব্যালেন্স করছে। তো এটাও যদি কোনো সার্ভিস থাকে সেটা সিডিসিতে মানে অ্যাপ্লিকেশন, অর্থাৎ লোড ব্যালেন্সিংয়ের জন্য আমরা সিডিসি ইউজ করি। তো এখানে আর এটা তো গেলে উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে, আর এখানে যে সার্ভারগুলো আছে এটা লিনাক্স সার্ভার। ঠিক আছে, লিনাক্স সার্ভার কি? এই লিনাক্স সার্ভার বিভিন্ন রকম সার্ভিসেস অ্যাড হতে পারে, অর্থাৎ এই কোম্পানির এই লিনাক্স সার্ভারের মধ্যে যে মেন যে অ্যাকাউন্টিং সফটওয়্যার কিংবা আরও অনেক সফটওয়্যার আছে সেটা লিনাক্স সার্ভারে হয়তো হোস্টেড করা থাকতে পারে, তার জন্য লিনাক্স সার্ভার দরকার হতে পারে। যেমন এই কোম্পানির মাইস্কুয়েল ডাটাবেস দরকার, ডিএনএসের জন্য সার্ভার দরকার, ডিএসিপের জন্য স্টোরেজ অ্যাজ এ ন্যাসের জন্য সার্ভার দরকার। ঠিক আছে, প্রত্যেকটা এই কনফিগারেশনের ব্যাকআপ নেওয়ার জন্য টিএফটিপি সার্ভারের প্রয়োজন হবে। তো সেসব সার্ভারগুলো কোথায়? এই লিনাক্স সার্ভারে হোস্ট করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব সার্ভার 1, ওয়েব সার্ভার 2, অর্থাৎ এই সার্ভারের এই লিনাক্স সার্ভারের মধ্যে যদি এই কোম্পানির অ্যাকাউন্টিং সফটওয়্যারটা হোস্ট করা থাকে তো অ্যাকাউন্টিং সফটওয়্যারটা তো সব ব্রাঞ্চ অ্যাক্সেস করবে, তাই না? অর্থাৎ লোড বাড়বে। তো একটা সার্ভারের ক্ষেত্রে এতগুলো হিট কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব না, তাই জন্য ওয়েব সার্ভার 2, অর্থাৎ এখানে রাউন্ড রবিন অ্যালগোরিদম কাজ করবে। অর্থাৎ এই ইউজারটা দেখা গেলো মুম্বাই দিল্লির কোনো ব্রাঞ্চের থেকে কোনো যদি হিট আসে প্রথমে এই সার্ভারে যাবে, একটা হিট আসলো, আর একটা ইউজার হিট করলো এই সার্ভারে যাবে,
তো এখানে কী হবে, F5 বলে একটা লোড ব্যালেন্সার আছে, F5 লোড ব্যালেন্সার, অর্থাৎ লোড ডিস্ট্রিবিউট করার জন্য। যেমন ব্যাংকের ক্ষেত্রে কিংবা কোনো হাইফাই মানে ব্যাংকের কথাই বলছি, তো ব্যাংকের যখন লিঙ্ক ডাউন হয়ে যায় তখন কী হয়, তখন দেখা গেলো সার্ভার ডাউন, ঠিক আছে, তখন কি এত পরিমাণে একসাথে ট্রানজ্যাকশান হয়ে যায়, লোড এসে যায়, লোড সামলাতে পারে না, ঠিক আছে, সার্ভার ডাউন হয়ে যায়। এর ক্ষমতা দেখা গেলো 10 কেজি নেওয়ার, লোড নেওয়ার, সেখানে আমি যদি 20 কেজি চাপিয়ে দিই, 15 কেজি চাপিয়ে দিই, তাহলে এই তো লোড নিতে পারবে না। আমি যদি একে 10 কেজি দিই, একে 10 কেজি দিই, তাহলে দুজন মিলে লোড ভাগ করে নেবে। এটাও সেরকম, সার্ভারের ক্ষেত্রেও সেরকম, লোড ভাগ করার জন্য এখানে মাল্টিপাল সার্ভার, এখানে তো দুটো সার্ভার দেখছো, কিন্তু কিন্তু এখানে 10টা 20টা 25 30টা সার্ভার হতে পারে লোড ব্যালেন্সিংয়ের জন্য, যাতে নেটওয়ার্কে সার্ভার আমার সফটওয়্যারটা রিলায়েবিলিটি কাজ করে, স্মুথলি কাজ করে, বারবার ঘুরতেই থাকে, তখন কি সেটা তো চায় না, ঠিক আছে। তো কোম্পানি এরকম কাজ হয়। আর এই যে F5 লোড ব্যালেন্সার, এটা হচ্ছে এখানে F5 লোড ব্যালেন্সার NGINX সার্ভার দিয়ে আপাতত লোড ব্যালেন্সারটা কনফিগার করা হবে, কিন্তু হিসেব মতো F5 এর জন্য আলাদা একটা লোড ব্যালেন্সার পাওয়া যায়, সেটা এরকম সুইচের মতো দেখতে, ঠিক আছে, সেটার মধ্যে একটা আলাদা অ্যাডিশনাল ফিচার্স আছে, সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি, এখানে তো গেল, এইবার এটা কোম্পানির ওয়েব সার্ভার বিভিন্ন রকম সার্ভিস এরা চালাবে, ঠিক আছে। আচ্ছা, এটা বলে দিই, এটা হচ্ছে DMZ জোন, অর্থাৎ ডিমিলিটারাইজ জোন। আচ্ছা, এই যে একটা কোম্পানিটা একটা বড় একটা কোম্পানি, তার তো নিজস্ব একটা ওয়েবসাইট থাকবে তো নাকি, তাই না? তো ওয়েবসাইট বানানোর জন্য আমরা কি বিভিন্ন ওয়েবসাইট মানে গোড্যাডি, হোস্টিংয়ার এদের কাছ থেকে ওয়েব হোস্টিং কিনে থাকি, কিন্তু কোম্পানিটা যেহেতু অ্যাডভান্স লেভেলের কোম্পানি, ওদের কাছ থেকে ওয়েব সার্ভার কিনতে যাবে না, ভাড়ায় নিতে যাবে না, নিজস্ব সার্ভার বানাবে। তো সেক্ষেত্রে এখানে একটা DM জোন, অর্থাৎ এখানে ওয়েবসাইট, এই সার্ভারটা আছে, এই সার্ভারে কোম্পানির ওয়েবসাইট হোস্টেড থাকবে, যারা পাবলিক যদি টাইপ করে, যেমন আমরা ফেসবুকে যাচ্ছি, ইউটিউবে যাচ্ছি, ওটা তো একটা পাবলিক সার্ভার, তাই না? আর এখানে যে সার্ভারটা আছে, এটা হচ্ছে প্রাইভেট সার্ভার, অর্থাৎ এই সার্ভার শুধু কোম্পানির মধ্যে, কোম্পানির এমপ্লয়িরা ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। এটা হচ্ছে প্রাইভেট সার্ভার, যেখানে কোম্পানির বিভিন্ন রকম নিজস্ব সফটওয়্যার চলছে। আর এটা হচ্ছে পাবলিক সার্ভার, অর্থাৎ ওয়েবসাইটটা তো সবাই দেখা গেলো, এই এবিসি কোম্পানিটা abc.com, ঠিক আছে, abc.com, ঠিক আছে। তো এই যে ডোমেনটা, যেমন আমি দেখাচ্ছি আমার যেমন একটা ওয়েবসাইট আছে, আমি দেখাচ্ছি, যেমন আমার এই ওয়েবসাইট putul-computerworld.com, ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমি যেমন যেমন আমার ওয়েবসাইটটা, এই যে আমার ওয়েবসাইট খুলে গেল, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। যেমন আমি একটা কি সার্ভিস দেই না দেই, প্রতিষ্ঠানের সম্বন্ধে এখানে সব জানানো আছে। কেউ যদি সার্চ করে আমার ওয়েবসাইটে চলে আসবে, এখান থেকে ইনফরমেশান নিতে পারবে যে কি ধরনের কাজ করা হয় না হয়, কি বৃত্তান্ত, সবটাই ওয়েবসাইট থেকে ইনফরমেশান পাবে। তো এটাও তেমনি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থাকবে, তো সেখান থেকে সবাই সেটা দেখতে পাবে। এই যে প্রত্যেকটা এখানে দেওয়া আছে, নেটওয়ার্কিং, এটা আমার ওয়েবসাইট। তো আমি একটু ক্লিন করে নিই। আচ্ছা, ক্লিন হয়ে গেছে। তো এই বিভিন্ন রকম সার্ভিস, ইপিবিএক্স, ভিডিও, অ্যালার্ম, ফিঙ্গার সিসিটিভি, ডোর অ্যাক্সেস, আমার সার্ভিসগুলো আমি এখানে দিয়ে রেখেছি ওয়েবসাইটে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সেটিং, টোটাল এ টু জেড, ঠিক আছে, হোম অটোমেশন, বিভিন্ন সব দিয়ে রেখেছি, ঠিক আছে। এখানে সার্ভিসেস, নেটওয়ার্কিং, সিকিউরিটি, ফায়ারওয়াল। তো এটাও সেরকম যে কোম্পানিটা মানে বিভিন্ন রকম তারা ওয়েবসাইটটা এখান থেকে লঞ্চ করবে, তো ঠিক আছে। তো আমি এই ভিডিওতে এই অবধি। আরেকটা কথা, এই যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছ, এই ডিভাইসগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি ডিভাইসগুলো কেমন হতে পারে। তো এটা দেখিয়ে দিচ্ছি, আমি আগের থেকে খুলে রেখেছি। এটা হচ্ছে একটা ডেল, মানে এই যে সার্ভারগুলো আছে, এই যে উইন্ডোজ পিডিসি, এডিসি 2, সিডিসি, এই যে সার্ভারগুলো রিয়েলে কেমন দেখতে হয় আমি বলে দিচ্ছি। এটা হাই এন্ড, এই যে পাওয়ার এজ 750 XS র্যাক সার্ভার, ঠিক আছে। এই যে
এগুলো ডেলের সার্ভার, ঠিক আছে, তার দাম 3,74,000 এরকম সামথিং এরকম দাম আছে। এখানে সব জিওন প্রসেসর ইউজ হয়, ঠিক আছে। আমরা যেমন 1 TB হার্ড ডিস্ক ব্যবহার করি না, এখানে সব 1 TB র্যাম ব্যবহার করা হয়, অর্থাৎ এর যে কত ক্ষমতা তার ঠিক নেই। মানে এটা একটা হেড অফিসে, বুঝতে পারছে তো, হাই কনফিগারেশনের জিনিসপত্র এখানে সব টোটাল ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, টোটাল ডিটেলস দেওয়া আছে। জাস্ট আমি এটা ফিজিক্যালি দেখানোর জন্য আমি বললাম। এটা হচ্ছে ডেলের পাওয়ার এজ, বিভিন্ন রকম মডেল আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখাচ্ছি ফায়ারওয়াল। ফায়ারওয়াল এই জিনিসটা এই যে ফায়ারওয়াল, ফর্টিনেট ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালটা রিয়েল কেমন দেখতে হতে পারে আমি দেখাচ্ছি। এই যে চ্যাসিস বেস ফায়ারওয়াল, যেটা আছে হাই কনফিগারেশন, হাই এন্ড ফায়ারওয়াল, ঠিক আছে, হাই এন্ড ফায়ারওয়াল। এই যে এরকম ডিভাইসগুলো, কিন্তু এটা হচ্ছে এর থেকে এর ক্ষমতা বেশি, অ্যাপ্রক্স সামথিং 2 থেকে 3 লাখ এরকম দাম আছে হয়তো প্রত্যেকটা, ঠিক আছে। যেমন ইউজার লোড সেরকম অনুযায়ী ডিভাইস সিলেকশন, প্রত্যেকটা ডিভাইসের ডাটা শিট চেক করলে বোঝা যাবে। আচ্ছা, এরপরে সুইচ দেখাচ্ছি। সুইচ, এই যে সুইচগুলো দেখাচ্ছিলাম না, এই যে 1 কোর 2, এটা হচ্ছে এই যে ফিজিক্যালি এরকম, এই সুইচ, এটা নর্মাল সুইচ, ঠিক আছে। আর এর থেকে 7K 9K 100 সুইচ আছে, সেগুলো ডেটা সেন্টার। এটাও একটা সুইচ, ক্যাটালিস্ট 4500। এই সুইচগুলোতে স্ট্যাক পোর্ট থাকে, সুইচে স্ট্যাকিং করা যায়, ঠিক আছে। এটা হাই এন্ড সিরিজের সুইচ, ঠিক আছে, এর ব্যান্ডউইথ অনেক বেশি। আচ্ছা, এবার রাউটার দেখাচ্ছি। রাউটার কোনটা? এই যে রাউটার গেটওয়ে, রাউটারটা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে রাউটার, ISR রাউটার, CSR রাউটার, বিভিন্ন হাই এন্ড সিরিজের রাউটার, ঠিক আছে। 4 লাখ 5 লাখ একটা রাউটারের দাম, ঠিক আছে। তো The right fit. Everyone's after it. Even when it comes to servers. You want to... আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা, ওভারভিউটা। তো এই সিরিজটা তোমরা ফলো করলে আশা করছি তোমাদের মধ্যে একটা অন্যরকম নলেজ চলে আসবে, ঠিক আছে। তো এরকম এক্সপিরিয়েন্স কিন্তু, এরকম জিনিস কিন্তু তোমরা কোথাও মানে সহজে পাবে না, ঠিক আছে। আর কোনো ইনস্টিটিউটও এরকম শেখায় না, ঠিক আছে। তো আমার চ্যানেলে আস্তে আস্তে আমি আরও অনেক অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাতে থাকবো, ঠিক আছে। এইটা সিরিজটা কমপ্লিট হয়ে গেলে তো পরের দিন থেকে আমি কনফিগারেশন চালু করব। তো তোমাদের মতামতটা আমি কিন্তু কমেন্টে জানতে চাই যে তোমাদের বিষয়টা কেমন লাগলো, ঠিক আছে। তোমরা সবাই কমেন্টে কিন্তু জানাবে। তোমরা সবাই ভালো থাকবে। নেক্সট পার্ট থেকে কনফিগারেশন আমি চালু করব, প্রত্যেকটা লাইভ দেখাবো, লাইভ। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই একটা কম্পিউটার স্টার্ট করছি, লাইভ কেমন, এই কম্পিউটারটা স্টার্ট করলাম, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, আমি দেখিয়ে দিচ্ছি একটু কেমন রিয়েল। তো আমি এই কম্পিউটারটা স্টার্ট করলাম, আমি দেখাচ্ছি রিয়েলে কিরকম দেখাবো, শুধু একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, কম্পিউটার অন হয়ে গেল। এই যে উইন্ডোজ 7, এই যে আমি কিন্তু এই মেশিনটা অন করলাম। এই যে দেখিয়ে দিচ্ছি যে কনফিগারেশনটা কোন লেভেলের হতে চলেছে। প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখাবো। একটুখানি ওয়েট। এই যে আমি এখানে লগ ইন করছি। এখন তো নেটওয়ার্ক কোনো কনফিগারেশন করা নেই, এখানে ইন্টারনেট পাবে না, কোনো কিছুই হবে না, এই কম্পিউটারে কোনো কিছুই হবে না। জাস্ট আমি কম্পিউটারটা খুলে দেখালাম, ঠিক আছে, একদম পুরো রিয়েল এনভায়রনমেন্টের মতো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে।